ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জানতে সাহায্য করে। ঐতিহাসিক উপাদানের আবিষ্কার এবং গবেষণার মাধ্যমে তা সম্ভব হয়ে ওঠে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে এই ভিডিওতে প্রাচীন ভারতের পুনর্গঠনে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ইতিহাসের উপাদান, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান কি কি হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে, প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস, সাহিত্যিক উপাদান বা লিটারারি সোর্সেস। এই সাহিত্যিক উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বৈদেশিক বিবরণ, ইন্ডিজিনিয়াস লিটারারি সোর্সেস আর ফরেন অ্যাকাউন্টস। তাহলে এইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে প্রত্নতাত্ত্বিক উপাদান, আর্কিওলজিক্যাল সোর্সেস, তারপরে সাহিত্যিক উপাদান বা লিটারারি সোর্সেস। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস। প্রত্নতাত্ত্বিক খনন কার্য বা আর্কিওলজিক্যাল এক্সকেভেশন এর মাধ্যমে অধিকাংশ সময় মাটির তলা থেকে, কখনো কখনো মাটির উপরেও অতীত দিনের তৈরি বা অতীতের ব্যবহার করা যেসব জিনিসপত্র আবিষ্কার হয় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে বা আর্কিওলজিক্যাল সোর্সেস বলে। তো এখানে আমরা জানতে পারলাম যে প্রত্নতাত্ত্বিক উপাদান কি। কখনো মাটির নিচে, তো সেটা অতীতের হতে হবে, কখনো বা মাটির উপরে যে সমস্ত ঐতিহাসিক বস্তু, প্রত্নবস্তু পাওয়া যায় সেগুলি প্রত্নতাত্ত্বিক উপাদান। এবার এর মধ্যে যেটা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক উপাদানকে পাওয়ার জন্য দুটি বিষয় খুব বেশি জরুরি। একটা হচ্ছে এক্সপ্লোরেশন বা অনুসন্ধান, আর এক্সকেভেশন বা খনন কার্য। অর্থাৎ এক্সপ্লোরেশনের মাধ্যমে প্রথমে কোন প্রত্নক্ষেত্র রয়েছে, প্রত্নক্ষেত্রে সেখানে অনুসন্ধান চালানো হয়, আর যে জায়গাতে সম্ভাব্য প্রত্নবস্তুগুলি রয়েছে সেখানে খনন কার্য চালানো হয়। আর খনন কার্য চালিয়ে বিভিন্ন ধরনের প্রত্নবস্তুর আবিষ্কার করা হয় এবং সেগুলি ইতিহাসের সঙ্গে রিলেট করে ইতিহাসের যে সায়েন্টিফিক প্রসেস রয়েছে, দ্য স্টাডি অফ হিস্টোরিক্যাল ইভেন্টস বা হিস্টোরিক্যাল সোর্সেস, সেই সায়েন্টিফিক প্রসেস অনুসারে সেইগুলিকে উপস্থাপন করে ইতিহাসের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়। তাহলে এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং এক্সপ্লোরেশন আর এক্সকেভেশন, এগুলি প্রত্নতাত্ত্বিক উপাদান এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যা প্রাচীন ভারতের বা প্রাচীন ইতিহাসের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে সেই এক্সপ্লোরেশন বলতে আমরা যে জিনিসগুলি বুঝি, অর্থাৎ হিস্টোরিক্যাল সাইটস যেগুলি রয়েছে, হিস্টোরিক্যাল সাইটসে যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রথমে হরপ্পার বিভিন্ন জায়গাতে খনন কার্য চালিয়েছেন এবং সেখানে অনেকগুলি প্রত্নবস্তু বা প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছেন। তাহলে প্রথমে এক্সপ্লোরেশন করেছেন, তার সঙ্গে সঙ্গে স্যার জন মার্শাল এই হরপ্পা এবং মহেঞ্জোদারো সাইটগুলি প্রথমে অনুসন্ধান করেন এবং সেখানে খনন কার্য করে বিভিন্ন ধরনের প্রত্নবস্তু আবিষ্কার করেন। আর বস্তুত পক্ষে এই খনন কার্য বিভিন্ন এক্সপার্ট টিমের দ্বারা করা হয়। প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সগুলিকে সেখান থেকে উত্তোলন করা হয় এবং সেগুলির উপর স্টাডি করে, খনন কার্যের পর সেগুলির উপর স্টাডি করে ইতিহাসের বিভিন্ন উপাদান বা তথ্য সেখান থেকে তুলে আনা হয় এবং এই একই প্রক্রিয়ায় ইতিহাসের পুনর্গঠন সম্ভব হয়। এখানে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে যে কোন সভ্যতার শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্য, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। যাই হোক, প্রত্নতাত্ত্বিক উপাদান বা ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান
যেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেসকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। 3টা ভাগ এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনস্ক্রিপশন, কয়েন্স আর মনুমেন্টস। তাহলে লেখমালা, মুদ্রা, প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। মনে রাখতে হবে ইনস্ক্রিপশনস, কয়েন্স, মনুমেন্টস, আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার। এই 3টা বিষয়ই ইতিহাসের উপাদান হিসাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেখমালা কাকে বলা হয়, এই লেখমালার কি কি ভাগ রয়েছে বা মুদ্রা এবং স্মৃতিসৌধ, এগুলো নিয়ে আলোচনা করি। লেখমালা বা ইনস্ক্রিপশন, লেখমালা বা ইনস্ক্রিপশন নিয়ে গবেষণাকে বলা হয় এপিগ্রাফি। তাহলে এখানে জানতে পারলাম আমরা এপিগ্রাফি কি। লেখমালা বা লিপি প্রাচীন ভারতের ক্ষুদিত অবস্থায় পাওয়া গেছে। শিলের উপর, প্রস্তর স্তম্ভে, শিলাখণ্ডে, তামার প্লেটে, মন্দিরের দেওয়ালে, দেবমূর্তির উপর প্রভৃতিতে, বা মন্দির গাত্রে, মূর্তির উপরে বিভিন্নভাবে বিভিন্ন স্ক্রিপ্টে লেখা হয়েছে, যেগুলি ইতিহাসের পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রাইমারি সোর্স হিসাবে এই উপাদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে ইতিহাসের পুনর্গঠনের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের লিপি হয়ে থাকে, লেখমালা হয়ে থাকে। লিপি বা লেখমালা, বিষয়বস্তুর নিরিখে লেখমালাগুলিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ধর্মলিপি, শাসনতান্ত্রিক লিপি, প্রশস্তিবাচক লিপি, দানসূচক লিপি, স্মরণসূচক লিপি, ব্যক্তিগত লিপি প্রভৃতি। আমরা যদি ধর্মলিপি বলি তাহলে ধর্মীয় বিভিন্ন বাণী বা বিভিন্ন ব্যাখ্যা মন্দির গাত্রে, মূর্তির উপর লেখা হয়ে থাকে। শাসনতান্ত্রিক লিপি মানে হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধান, কোড অফ কন্ডাক্ট অফ দ্য স্টেট, বিভিন্ন ধরনের সাংবিধানিক বিষয়গুলি থাকে। প্রশস্তিবাচক থাকে, কোনো ক্ষেত্রে দান, প্রচুর মন্দির দান, গ্রাম দান, ভূমি দান, এইগুলি দান সূচক। স্মরণসূচক মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে স্মরণীয় করে রাখার জন্য স্মরণসূচক লিপি। আর ব্যক্তিগত লিপি হিসাবে ব্যক্তিগত যেটা কার্যাবলী রয়েছে, একটা পারিবারিক বা একটা ব্যক্তিগত বা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের, একটা রাজার সঙ্গে আরেকটা রাজার বা কোনো শ্রেণীর সঙ্গে কোনো বিষয় সেখানে লিপিবদ্ধ করে রাখা হতো। সেই যে লেখমালা বা লিপিগুলি রয়েছে সেগুলি ইতিহাসের পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাহলে এখানে আসছি লেখমালাতে আমরা কি কি পাচ্ছি। লেখমালা নিয়ে গবেষণাকে ইপিগ্রাফি বলা হয়, আগেই বলেছি। লেখ বা লিপি বিভিন্নভাবে হয়ে থাকে। লেখ বা লিপিগুলি প্রাচীন ভারতের ধর্মীয় জীবন ও বিশ্বাস, কোনো রাজার প্রশাসন, সন তারিখ, রাজ্যের আয়তন, আইন, সাহিত্য, যুদ্ধ, শান্তিনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সন্ধি চুক্তি, বাণিজ্যিক চুক্তি ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়। তাহলে ইতিহাসের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন একটা জায়গার ধর্মীয় বিশ্বাস, কোনো রাজার কি প্রশাসন চলছে, কোন সময়কার মানে সন তারিখ, আবার রাজ্যের আয়তন কতটুকু ভৌগোলিক আয়তন ছিল, আইন সংহিতা, একটা রাজ্যের আইনের মধ্যে কি কি ছিল, যুদ্ধ ও শান্তিনীতি বা বিভিন্ন চুক্তি, এক রাজ্য আরেক রাজ্য অধিকার বা দখল করলেন এবং প্রতিবেশী দেশের সঙ্গে তার সন্ধি চুক্তি, কেমন সম্পর্ক ছিল, বাণিজ্যিক চুক্তি ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়, যার উপর ভিত্তি করে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে পুনঃস্থাপন করা হয়, পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এর জন্য বলা হয় যে ইতিহাসের পুনর্গঠনে এই উপাদানগুলির গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে, বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রত্নতত্ত্বের উপর নির্ভর করে বিভিন্ন ঐতিহাসিক সভ্যতা বা রাজবংশের ঘটনা বা ব্যক্তিগত ইতিহাস এর উপস্থাপনা সম্ভব হয়েছে। আর বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাসের রচনায় প্রত্নতত্ত্বই একমাত্র নির্ভরশীল।
লেখমালার মধ্যে যেমন লেখমালার উপর নির্ভর করে কোন কোন সভ্যতা গড়ে উঠেছে বা কি কি ইতিহাস আমরা জানতে পারি। প্রাচীন ভারতের লেখমালার মধ্যে উল্লেখ করা যায় হরপ্পায় প্রাপ্ত একাধিক শিল, যদিও সেগুলি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে অধিকাংশ ক্ষেত্রে সম্রাট অশোকের আমলের লেখ, শক রাজা রুদ্ররাব দামনের জুনাগড় প্রস্তরলিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, বঘোজ-কোই শিলালিপি যেটা এশিয়া মাইনরে পাওয়া গেছে। তাহলে এইখানে যে লিপিগুলি পাওয়া গেছে এক একটা ঐতিহাসিক যুগের ইতিহাসের পুনরুদ্ধারের ক্ষেত্রে এই প্রত্যেকটা লিপি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অশোকের বেশিরভাগ লিপি ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। এখানে শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি, তাহলে প্রশ্ন আসে শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি কি, বা জুনাগড় লিপি থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি থেকে তার দক্ষিণ ভারতীয় অভিযান সম্পর্কে আমরা জানতে পারি, আর এটাকে আবার হরিসেন প্রশস্তিও বলা হয়। আর মুদ্রার মধ্যে মুদ্রা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে। মুদ্রা বা কয়েন্স সংক্রান্ত গবেষণাকে বলা হয় নিউমিসম্যাটিক। নিউমিসম্যাটিক হচ্ছে মুদ্রা সম্পর্কিত গবেষণা। প্রাচীন ভারতে সোনা, রূপা, তামা, সীসা এই সকল ধাতুর মুদ্রা প্রচলিত ছিল। মুদ্রা প্রাচীন ভারতের কোনো রাজা বা রাজবংশের শাসনকাল, আর্থিক সমৃদ্ধি, সাম্রাজ্যের বিস্তার, ধর্মীয় ভাবনা, প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ ইত্যাদি জানতে সাহায্য করে। যেমন কি করে জানতে সাহায্য করে? রাজবংশের শাসনকালে আর্থিক সমৃদ্ধি, মানে যদি স্বর্ণমুদ্রা এবং সেই মুদ্রার যদি সংখ্যায় অধিক থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আর্থিক সমৃদ্ধি ছিল। এবং সমুদ্রগুপ্তের শাসনকালে বা গুপ্ত সাম্রাজ্যের যেখানে আমরা সুবর্ণ যুগ বলি, যেখানে ম্যাক্সিমাম আমরা স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে সাম্রাজ্যের বিস্তার, অর্থাৎ এখান থেকে যেমন ভারতীয় মুদ্রা যেখানে বিদেশের যে সমস্ত জায়গাতে পাওয়া গেছে সেখানে তার সাম্রাজ্যের বিস্তার বা বাণিজ্যিক সম্পর্ক সেগুলি সম্পর্কে জানতে পারি। মুদ্রার উপরে যে পথিকৃত ব্যবহার করা হয়, সেখানে কোনো ধর্মীয় দেবদেবীর পথিকৃত যদি ব্যবহার করা হয় তাহলে সংশ্লিষ্ট রাজবংশের ধর্মীয় ভাবনা সম্পর্কে জানা যায়। প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ ইত্যাদি সাহায্য করে। এক দেশের মুদ্রা যখন আরেক দেশে পাওয়া যায় তাহলে বেশি পরিমাণে পাওয়া গেলে দেখা যায় এবং ধারণা করা যায় যে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বহাল ছিল। সেই ক্ষেত্রে মুদ্রা একটা প্রাইমারি উপাদান এবং মোস্ট ট্রাস্টওয়ার্থি সোর্সেস অফ রিকনস্ট্রাকশন অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আমরা সহজেই বলতে পারি। তারপরে আসছে প্রাচীন স্মৃতিসৌধ, স্থাপত্য, ভাস্কর্য, যেগুলিকে আমরা বলি মনুমেন্টস, আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার। বিশেষ করে আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচারের উপর নির্ভর করেই কিন্তু বিভিন্ন, বিশেষ করে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সেই মনুমেন্টস, আর্কিটেকচার ও স্কাল্পচারের উপর নির্ভর করে। প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকার ধ্বংসাবশেষ, স্তম্ভ, প্রাচীন শিল্পকলা ইত্যাদি প্রাচীন ইতিহাস জানতে বিশেষ সাহায্য করে। প্রাচীন স্মৃতিসৌধ, স্থাপত্য, ভাস্কর্য থেকে বিশেষ করে বিশেষ যুগের শিল্পকলা, ধর্ম ও অর্থনৈতিক চিত্র আমরা সেখান থেকে জানতে পারি। আর যেটা বলছিলাম যে শুধুমাত্র স্থাপত্য ভাস্কর্যের উপর নির্ভর করে যদি কোনো সভ্যতা গড়ে ওঠে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। কেননা হরপ্পা সভ্যতায় যে লিপিগুলি পাওয়া গেছে সেগুলির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। তারপরে আসছি যেটা উপাদানের মধ্যে যেটা বলছিলাম, প্রথম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটা ইতিমধ্যে আলোচনা করেছি।
তারপরে হচ্ছে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানের মধ্যে কি রয়েছে? দেশীয় সাহিত্য, ইন্ডিজিনিয়াস লিটারেচার, আর বৈদেশিক পর্যটকদের বিবরণী। প্রথমেই আসছে দেশীয় সাহিত্যের কিছু সীমাবদ্ধতা রয়েছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে পূর্ববর্তী যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। প্রাচীন ভারতে প্রকৃত ইতিহাসধর্মী গ্রন্থের অভাব রয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা বা ইতিহাস বোধের অভাব ছিল না। আসলে অভাব ছিল বিভিন্ন তথ্যের সাহায্যে সাহিত্য গুণসম্পন্ন ইতিহাস রচনার উৎসাহ ও ইচ্ছার। তাহলে ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্বীকার করেছেন যে ইতিহাস চেতনা বা ইতিহাস বোধের অভাব ছিল না, কিন্তু তাকে তথ্যনিষ্ঠ সত্যনিষ্ঠ করে এবং তার হাইপোথেটিক্যালি যেটা সায়েন্টিফিক প্রসেস অফ স্টোরেজ অফ সোর্সেস বা হিস্টোরিক্যাল অ্যানালাইটিক্যাল প্রসেস, যেটা হিস্টোরিক্যাল স্টাডি অফ হিস্টোরিক্যাল প্রসেস, সেটাকে ফলো করা হয়নি। অভাব ছিল তথ্যের সাহায্যে প্রকৃত সাহিত্য গুণসম্পন্ন ইতিহাস রচনা, যদিও এটা অনেক পরে গড়ে উঠেছে আর অনেক দেরিতে হলেও অনেক সাহিত্যিক উপাদান সেখান থেকে পাওয়া যায়। তো দেশীয় সাহিত্যের মধ্যে কি রয়েছে? অবশ্যই প্রথমে বেদ ও বৈদিক সাহিত্য, বৈদিক লিটারেচার। বেদের 4টি অংশ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সংস্কৃত ভাষায় রচিত এবং হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। ভারতে আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন এবং তাদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে জানা যায় এই বেদ থেকে। আর আমরা বিশেষত 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে ইতিহাস আমরা জানতে পাই আর্যদের, শুধুমাত্র ঋগ্বেদের উপরে নির্ভর করে। এর জন্য এটাকে বলা হয় ঋগ্বৈদিক যুগ বা আর্লি বৈদিক পিরিয়ড। এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস আমরা জানতে পাই সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ থেকে। তাহলে এই সময়টাকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ ঋগ্বেদ উত্তর যুগ। ঋগ্বেদের পরবর্তী যুগকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। এখানে আমরা বেদের উপর নির্ভর করে বৈদিক যুগকে 2 ভাগে ভাগ করেছি। তারপরে আসছে মহাকাব্য। আমরা অবশ্যই জানি যে উল্লেখযোগ্য 2টি মহাকাব্য রয়েছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে রামায়ণ, দ্বিতীয় হচ্ছে মহাভারত। এই 2টা গ্রন্থই সংস্কৃত ভাষায় রচিত। আর্য অনার্য সংঘর্ষ, এখান থেকে আমরা জানতে পাই দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তার, সমাজে বর্ণ ব্যবস্থা প্রভৃতি সহ সমকালীন যুগের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে নানাবিধ ধারণা পাওয়া যায় এই গ্রন্থগুলি থেকে। মনে রাখতে হবে মাইথোলজির পর্যায়ে পড়ে 2টি গ্রন্থ, কিন্তু ভারতীয় দৃষ্টিকোণ থেকে যেহেতু রচিত তাই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিশেষ করে ওই সময় আর্য অনার্য সংস্কৃতির বিভিন্ন ধারা, বিভিন্ন সম্পর্ক, অর্থাৎ এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের সম্পর্ক, দ্বন্দ্ব বিভিন্নভাবে আমরা জানতে পাই। তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে রয়েছে পুরাণ। প্রধানত পুরাণের সংখ্যা 18টি। উল্লেখযোগ্য কয়েকটি হলো অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত পুরাণ, বরাহ পুরাণ প্রভৃতি। পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের উৎপত্তি সম্পর্কে জানা যায়, রাজাদের বংশ তালিকা, রাজাদের কার্যকলাপ, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, প্রাচীন শহর প্রভৃতি সম্পর্কে এই পুরাণ থেকে জানা যায়। পুরাণের উপর নির্ভর করে বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা হয়ে যায়। মনে রাখতে হবে ইতিহাসের সাহায্যকারী হিসাবে পুরাণগুলি কাজ করে থাকে।
পুরাণকে সম্পূর্ণভাবে ইতিহাসের তথ্য হিসাবে গ্রহণ করা যায় না, কেননা সেখানে অনেক কাহিনী কিংবদন্তি রয়েছে, অনেক মনগড়া কাহিনী রয়েছে। তাই ইতিহাসের পুনর্গঠনের ক্ষেত্রে পুরাণের গুরুত্ব অপরিসীম থাকলেও একমাত্র কার্যকরী এই কথা বলা যায় না। স্মৃতিশাস্ত্র, ধর্মশাস্ত্র যদি আমরা বলি, ধর্মশাস্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনুস্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, বৃহস্পতি স্মৃতি প্রভৃতি। মনুস্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, বৃহস্পতি স্মৃতি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। প্রাচীন ভারতের সামাজিক রীতিনীতি, বিভিন্ন সামাজিক সমস্যাবলী, রাষ্ট্রীয় কর্তব্য, বিভিন্ন বর্ণের মানুষের নিজ নিজ কর্তব্য, দেওয়ানি ও ফৌজদারি আইনসমূহ প্রভৃতি সম্পর্কে জানা যায় এই স্মৃতিশাস্ত্রগুলি থেকে। স্মৃতিশাস্ত্র সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিহাস হিসাবে স্বীকৃত। তারপরে ধর্মীয় গ্রন্থ হিসাবে যদি আমরা আরও দুইটা গুরুত্বপূর্ণ ধর্ম পাই, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, বুদ্ধিস্ট অ্যান্ড জৈনিস্ট লিটারেচার। বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, তারপরে দীপবংশ, মহাবংশ, জাতক যেগুলি পালি ভাষায় রচিত প্রভৃতি রয়েছে। জৈন গ্রন্থ ভগবতী সূত্র প্রাকৃত ভাষায়, ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। সমকালীন যুগের সমাজ, অর্থনীতি, ধর্ম, বর্ণব্যবস্থা, নগর জীবন, কৃষি ও বাণিজ্য সম্পর্কে নানা তথ্য পরিবেশন করে এই বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলি। আর বিশেষ করে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের যে রাজনৈতিক অবস্থা আমরা বৌদ্ধ এবং জৈন গ্রন্থগুলি থেকে পাই। বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলি থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে 16টি মহাজন পদ ছিল: কাশী, কুশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেদি, বৎস, মৎস্য, কুরু, পাঞ্চাল, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার, কাম্বোজ। তাছাড়া আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। তারপরে ধর্ম নিরপেক্ষ গ্রন্থ, এইগুলি খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, কামোন্দকের নীতিসার, বাৎসায়নের কামসূত্র, কালিদাসের অনেকগুলি গ্রন্থ রয়েছে: রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, দেবীচন্দ্রগুপ্তম, মুদ্রা রাক্ষস, বাণভট্টের হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, আর কলহন রচিত রাজতরঙ্গিনী। এই যে লিস্টটা রয়েছে খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে প্রশ্ন আসে, অষ্টাধ্যায়ী রচনা কে করেছেন? উত্তর হচ্ছে পাণিনি। পতঞ্জলির গ্রন্থের নাম কি? মহাভাষ্য। বা অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানা যায়। মূলত মৌর্য যুগের এনসাইক্লোপিডিয়া বলা হয় কৌটিল্য রচিত অর্থশাস্ত্রকে। কৌটিল্য, তার অন্য নাম ছিল বিষ্ণুগুপ্ত এবং চাণক্য। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন। মূলত তারই প্রচেষ্টার ফলে ভারতবর্ষে একটা সুগঠিত রাজতন্ত্র গঠিত হয়েছিল, যেটাকে বলা হয় মৌর্য সাম্রাজ্য। তারপরে কালিদাসের, যিনি গুপ্ত যুগের মহাকবি ছিলেন, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, দেবীচন্দ্রগুপ্তম, মুদ্রা রাক্ষস বিশেষ উল্লেখযোগ্য। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আমরা বারবার বলছি, যেটা প্রত্নতাত্ত্বিক উপাদান, আর সাহিত্যিক উপাদান, আর দেশীয় ও বৈদেশিক বিবরণ। তাহলে আমরা এখন আলোচনা করব নেক্সট পার্ট। বৈদেশিক বিবরণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিক ঐতিহাসিকদের বিবরণ। হেরোডোটাসের হিস্টোরিয়া, যদিও হেরোডোটাস কখনো ভারতে আসেননি। ম্যাগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে এসেছিলেন সেলুকাসের দূত হিসাবে। পেরিপ্লাস অব দি ইরিথিয়ান সি থেকেও আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। তারপরে টলেমির জিওগ্রাফি, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি। তো
তো এইগুলি কয়েকটা আমি উল্লেখ করলাম, আরও অনেকগুলি রয়েছে, তো তোমরা দেখে নেবে, যেখানে গ্রিক বিবরণ প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই ধারাবাহিকতা শুরু হয়েছিল, গ্রিক বিবরণের ধারাবাহিকতা শুরু হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের মধ্য দিয়ে। আলেকজান্ডারের ভারত আক্রমণের পর ভারতবর্ষের সঙ্গে গ্রিকদের একটা যোগসূত্র স্থাপিত হয়েছিল, আর সেখান থেকেই ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক বিষয় গ্রিকদের রচনায় চলে আসে। গ্রিকরা ছিল এমন একটা জাতি যারা সবচেয়ে বেশি ইতিহাস সচেতন ছিল। এরপরে আসছে চীনা বিবরণ। চীনা বিবরণের মধ্যে বিশেষ করে দুইজন উল্লেখযোগ্য ছিলেন। ফাই হিয়েন, তার রচিত গ্রন্থ হচ্ছে ফোকুওকি। হিউয়েনসাং হচ্ছে সিইউকি। হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। এক্ষেত্রে চীনের আরও অনেকেই রয়েছেন, যেমন ইৎসিং রয়েছিলেন, সোমাশিয়েন আছেন, তোমরা এগুলি দেখে নেবে। তারপরে আরবীয় বিবরণের মধ্যে উল্লেখযোগ্য আলবেরনির তহকিক ই হিন্দ, আর্লি মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানা যায়। আদি মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তহকিক ই হিন্দ। যাই হোক, এই ছিল প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের বিভিন্ন বিভাগ, তার গুরুত্ব, তার মধ্যে খুঁটিনাটি কি কি রয়েছে। অবশ্যই উপকৃত হলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে, আর অবশ্যই ইতিহাসের ছাত্র হলে হিস্ট্রি আইকিউ চ্যানেলের সঙ্গে থাকবে। আমি সবার সাফল্য কামনা করি। সবাই ভালো থাকবে।